আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্নোবল আর্থের দ্বিতীয় পর্ব এক্সপ্লেন করব। অলরেডি আমি প্রথম পর্ব এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা যারা এখনো এই প্রথম পর্ব এক্সপ্লেন দেখেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্ব দেখে নেবেন। প্রথম পর্বে আমরা দেখেছিলাম টেটসু এবং ইউকো কিভাবে একসাথে মিলে পৃথিবীকে কাইজুদের হাত থেকে বাঁচায়, যেখানে ইউকো নিজেকে স্যাক্রিফাইস করে টেটসুকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। 10 বছর পর টেটসু পৃথিবীতে এসে দেখে সম্পূর্ণ পৃথিবী বরফে ঢেকে গেছে। টেটসু তখন একা একা ভাবতে থাকে পৃথিবীকে বাঁচানোর জন্য ইউকো নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর সে সেটা মনে করে অনেক দুঃখী হয়ে যায়। তখন সে মনে করে হয়তো শুধুমাত্র তাদের শহর সিজুকাই বরফে ঢাকা। তাই সে এই ক্যাপসুলের ভিতরে আবার প্রবেশ করে যখন সে ম্যানুয়াল স্ক্রিনটা দেখে, তখন সে দেখে সম্পূর্ণ পৃথিবীটাই বর্তমানে আইসে পরিণত হয়েছে। তখন সে বলে সে শুধুমাত্র 10 বছরের জন্য পৃথিবীর বাইরে ছিল, কিন্তু কিভাবে 10 বছরের মধ্যেই সম্পূর্ণ পৃথিবী একদম আইসে ভরে গেছে, গ্লেসিয়ার হয়ে গেছে। তখন সে একদম নিরাশ হয়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। তখন সে মনে করে তার বাবার কথা। তার বাবা বলে, তুমি একমাত্রই যে পৃথিবীকে বাঁচাতে পারবে, কারণ তোমার কাছেই সেই ট্যালেন্ট রয়েছে। টেটসু একা একা বসেছিল। তখন কোনো কারণে তার হাত একটি বাটনে ক্লিক করে এবং সেখানে ইউকোর একটা মেসেজ শো হয়। ইউকো নিজেকে স্যাক্রিফাইস করার আগে টেটসুর জন্য কিছু কথা বলে গিয়েছিল। সে বলে, আমি চাই না তুমি আমার সাথে মহাকাশে ধ্বংস হয়ে যাও। আমি চাই তুমি পৃথিবীতে গিয়ে সুন্দর একটা জীবন উপভোগ করো, এবং তুমি আমাকে ওয়াদা করো যে পৃথিবীতে গিয়ে তুমি বন্ধু বানাবে এবং তাদের সাথে মিলেমিশে থাকবে। এই কথাগুলো শুনে টেটসু অনেক সাহস পায় এবং সে প্রস্তুত হয়ে যায় এই বরফের দুনিয়াটা সে সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখবে সে কিভাবে সবকিছু ঠিক করতে পারে। তখন সে প্রস্তুত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। টেটসু বেরিয়ে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একজন লোক সেখানে ট্রলার গাড়ি নিয়ে বসে আছে। সেটা দেখে সে অবাক হয়ে যায়। সে মনে করে যাই হোক, সে তো একজনের দেখা পেয়েছে। সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, সে তখন দেখতে পায় সেই লোকটি বরফে জমে গিয়ে একদম শক্ত হয়ে সেখানেই মারা গেছে। অর্থাৎ সে আগেই মারা গিয়েছিল। টেটসুর একটা ধাক্কার কারণে সে সেখান থেকে পড়ে যায়। তখন টেটসু সেই লোকটির শেষ বিদায় করে সেখান থেকে আবার বেরিয়ে যায়। তখন সে সেখানকার ট্রলার দেখে খুশি হয়ে যায় যে সে অন্তত চলাচলের জন্য একটি বাহন পেয়েছে। তখন সে সেটা নিয়ে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে সামনে একটা বিশাল গর্ত দেখতে পায়। সে মনে মনে চিন্তা করে সেখানে হয়তো কোনো মানুষ বা কোনো জনবসতি রয়েছে। সে সেখানে যেতে পারলে তা খুঁজে পেয়ে যাবে। সে কিছুটা স্বস্তি পায় এবং সেখানে বসে ভাবতে থাকে কিভাবে যাবে। কিন্তু হঠাৎ করেই দেখে পিছনে একটা বিশাল কাইজু চলে আসে। কাইজুকে দেখে সে তৎক্ষণিক ভয় পেয়ে যায় এবং বলে, এমনিতেই বিপদের শেষ নেই, আবার কোথা থেকে এই বিপদ হাজির হয়ে গেল। তখন সে ট্রলার নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে সেই গর্তটার মধ্যে পড়ে যায়। সে সম্ভবত ইচ্ছা করেই সেখানে পড়েছে এই কাইজুর হাত থেকে বাঁচার জন্য। তখন সে সেখানকার দৃশ্যটা দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সেখানকার নিচেও একটা জনবসতি ছিল, সেটাও সম্পূর্ণ বরফে তলিয়ে গেছে। সে তখনও আবার নিরাশ হয়ে পড়ে, কারণ সে ভাবছিল সেখানে হয়তো কোনো জনসংখ্যা বা জনবসতি পাবে। তখন সেই জায়গাটা কাঁপতে শুরু করে, অর্থাৎ সেই পিছু করা কাইজুটা সেখানেও চলে আসে। আর আমাদের টেটসু কিছুটা সিরিয়াস হয়ে যায়, কারণ সে তো হাজার হাজার কাইজুকে মেরে তার অভিজ্ঞতা রয়েছে। তাই সে একদম সিরিয়াস মুডে কাইজুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন আমরা দেখি টেটসু ওই ট্রলার দিয়ে কাইজুর সাথে দুর্দান্ত একটি ফাইট শুরু করে। সেখানে কাইজুর সাথে টেটসুর ফাইটটা বরাবরই হচ্ছিল, কিন্তু কিছু দূর ফাইট করার পর কাইজুটা একটু বেশি শক্তিশালী মনে হয়, যার কারণে টেটসুসু তার বাবার কথা মনে করে দুর্দান্ত একটা মুভের মাধ্যমে কাইজুর ভিতরে গিয়ে সম্পূর্ণ কাইজুকেই মেরে ফেলে। তখন আমরা দেখি সেখানে 3 জন লোক আসে। অর্থাৎ তখন আমরা বুঝতে পারি এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও মানুষ বেঁচে আছে। তখন তারা এখানে এসে কাইজুটা দেখে খুশি হয়ে যায়। তখন তারা বলে আজকে তাদের পার্টি হবে, কারণ এত বড় কাইজু তারা ফ্রিতেই পেয়ে গেছে। সেটা ভেবে তারা খুশি হয়ে যায়। তখন আমরা দেখি তারা হচ্ছে অ্যাসেম্বলি স্কোয়াডের সদস্য। অর্থাৎ যারা এই ভয়ঙ্কর স্নোবলের পরিস্থিতি থেকে বেঁচে গেছে, তারা হয়তো কোনো একটা স্কোয়াড বানিয়েছে। তো স্কোয়াডের নাম হচ্ছে অ্যাসেম্বলি স্কোয়াড। তারা কথা বলতে থাকে এই কাইজু নিয়ে গেলে তাদের কমান্ডার বা তাদের যে লিডার আছে তারা খুবই খুশি হয়ে যাবে। কথা বলার মাঝখানে সেই কাইজু থেকে আমাদের টেটসু বেরিয়ে আসে এবং টেটসু সেখানে মানুষ দেখে, অর্থাৎ লোকজন দেখে অনেক অনেক খুশি হয়ে যায়, কারণ সে যা আশা করেছিল সেটা সে পেয়ে যায়।
টেটসুরকে দেখে ওই তিনজন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। টেটসুকে দেখে তারা একদম ভয় পেয়ে যায়। রক্তে ভরা এই চেহারাটা দেখে স্বাভাবিকভাবেই তারা মনে করে সে হয়তো কোনো পাগল ছেলে। তখন টেটসু বুঝতে পারে না সে কি করবে, সে কিভাবে তাদের সাথে কথা বলতে পারে, কারণ আমরা জানি টেটসু কারো সাথে কথা বলতে তেমন পারে না। সে পৃথিবীতে কোনো বন্ধুও বানাতে পারে নাই। তখন টেটসু এমন একটা হাসি দেয়, এই হাসিটা দেখে এই তিনজন আরও ভয় পেয়ে যায়। এই হাসির কিছুক্ষণ পর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। টেটসুর যখন হুঁশ আসে তখন সে দেখে সে সেখানকার একটা গুহার মধ্যে বাঁধা অবস্থায় আছে। তখন সে দেখে সেই কাইজুটাকে কিছু লোক কেটে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যাচ্ছে এবং তাকে ব্যবহার করার প্রস্তুতি করতেছে। তখন সেটা টেটসু দেখে বলতে থাকে 10 বছরের মধ্যেই মানুষ সেই কাইজুর ব্যবহার শিখে গিয়েছে। সেটা দেখে সে কিছুটা খুশি হয়, কারণ এই বরফে ঢাকা দুনিয়াতে টিকে থাকতে হলে অবশ্যই তাদেরকে কিছু না কিছু করে টিকে থাকতে হবে। তাই মানুষ এই কাইজুগুলোর মাংস ব্যবহার করে, অর্থাৎ সেগুলো খেয়েই বেঁচে আছে। তখন আমরা জানতে পারি সেখানে যে মেয়েটা ছিল তার নাম হচ্ছে আউ, এবং সেখানকার চিফ আউকে অনেক ধন্যবাদ জানায় যে তার কারণেই এই কাইজুটা আজকে আমরা পেয়েছি এবং এটা দিয়ে আমাদের অনেক কাজ সহজেই হয়ে যাবে। তখন সেই লোকটি বলে, আমরা যে প্রতিদিন এভাবে কাইজু শিকার করি সেটা যদি আমাদের লিডার জানতে পারে তাহলে রাগ করতে পারে। এবং আউ বলে, কোনো সমস্যা নেই, আমাদের কাজই হচ্ছে এই কাইজুকে শিকার করা, তাই আমরা এটা করব। আউয়ের কথা শুনে তাদের চিফ সেখানে আবেগপ্রবণ হয়ে যায়, অর্থাৎ ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে থাকে। তখন আউ তাকে সান্ত্বনা দেয় এবং তাকে থামতে বলে। তখন আউয়ের সাথে যে 2 জন সদস্য ছিল সেই 2 সদস্য আউকে ইশারা দিচ্ছিল সেখানে সেই ছেলেটি নেই তারা যে বেঁধে রেখেছিল। তখন আমরা দেখি টেটসু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাইজুটার প্রসেসিং দেখছিল, কিভাবে মানুষ কাইজুকে ব্যবহার করা শিখছে সেটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে দেখে অবাক হয়ে যায় এবং বলে, এত বড় একটা কাইজুকে কিভাবে এত সহজেই তারা সেখানে ব্যবহার করে সবকিছু সেপারেট করতে পারছে। সেটা দেখে সে একটু আবেগপ্রবণ হয়ে যায়। তখন আমরা দেখি একটা ছেলে খেলতে খেলতে টেটসুর পাশে আসে এবং তার সাথে দুষ্টুমি করে। তখন সেই ছেলেটা সেখান থেকে যাওয়ার সময় একটা বড় বরফের টুকরা তার মাথায় পড়তেই যাবে। তখন টেটসু সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখন এই বাচ্চাটা এসব দেখে কাঁদতে থাকে এবং সেখানে তার বাবা চলে আসে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন আমরা দেখি ওইখানে কর্মরত 2 জন ব্যক্তি টেটসুকে বলতে থাকে, তোমাকে ধন্যবাদ, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি আগে কখনো দেখি নাই, তুমি কি কোনো ইউনিটের? তখন টেটসু একটু ঘাবড়ে যায় এবং সে কি বলবে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। তখন সেখানকার ওই বাচ্চাটার বাবা তাকে ধন্যবাদ জানায় বাচ্চাটাকে বাঁচানোর জন্য এবং তার নাম বলে। তার নাম হচ্ছে তাকিমুরা এবং বাচ্চাটার নাম হচ্ছে চোজি। তাকিমুরা টেটসুর সাথে হাত মেলাতে যাচ্ছে। তখন টেটসু লজ্জা পায় এবং হাত মেলাতে দিয়েও মেলাতে চায় না, কিন্তু সেখানে তাকিমুরা তার সাথে হাত মেলায়। এরপর আমরা দেখি আউ এবং তার সদস্যরা সেই দৃশ্যগুলো দেখতেছিল এবং বলতেছিল, আমরা হয়তো ভুল ভাবছিলাম, এই ছেলেটা আসলে কোনো সাসপিশিয়াস না, কোনো সন্দেহজনক না, বরং সে ভালোই ছেলে, আমরা পরে তার কাহিনী জানবো। তখন আমরা দেখি তারা আবারও তাকে ধন্যবাদ জানায় এবং হঠাৎ করে দেখতে পাই সেখানে একটা ভয়ঙ্কর অদ্ভুত রকমের কাইজু চলে আসে এবং তাদের উপরে হামলা করে। আমরা দেখি কাইজুটাকে দেখে সবাই একটু অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়, কারণ এরকম কাইজু তারা আগে দেখেনি। কাইজুটার আচরণ ছিল একটু অন্যরকমের, একটু পাগলা টাইপের, যেটা দেখে টেটসু একদম হতভম্ব হয়ে যায়। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। 3 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এই পাগলা কাইজুর আচরণ দেখে টেটসু বলে, এটা আবার কোন ধরনের কাইজু? এরকম কাইজু তো আগে আমরা দেখিনি। আমি এতগুলো কাইজু মেরেছি কিন্তু এরকম কাইজু তো দেখিনি। তখন আমরা দেখি কাইজুটি সেখানে কর্মরত লোকদের উপর হামলা করে এবং সেখানে কিছু লোককে এক থাবায় মেরে ফেলে, যেটা দেখে বাকিরা একদম ভয়ে ফ্রিজ হয়ে যায়। আর সেই কাইজুটা সেই মারা যাওয়া মানুষদের রক্ত খাচ্ছিল। তখন টেটসু মনে মনে ভাবে, আমার কাছে ইউকো নাই এবং কোনো হাতিয়ারও নাই, তো আমি কিভাবে এই কাইজুর সাথে মোকাবিলা করব? তখন টেটসু সেখানে 2 কর্মরত লোককে বলে, আপনারা কি কোনোভাবে কাজ করতে পারবেন? কিন্তু বলার আগেই সে দেখে ওই 2 জন একদম ভয়ে স্তব্ধ হয়ে আছে। সেটা দেখে টেটসু আরও ঘাবড়ে যায় যে এখন কিভাবে সেটার সাথে মোকাবিলা করবে। তখন আমরা দেখি সেখানে কর্মরত একজন লোক এই দৃশ্যগুলো দেখে ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন টেটসু দেখে সেই কাইজুটার মনোযোগ ওই লোকটির দিকে যায় এবং সে তাকে মারার চেষ্টা করে। তখন সেখানে আউ এসে এই লোকটিকে বাঁচিয়ে নেয়। তখন সেই লোকটি আউকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য এবং আউ বলে, এখন ধন্যবাদ দেওয়ার সময় না,
যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাও। আও নিজেকে সেখানে দোষী মনে করে এবং রেগে যায় যে তার কারণেই হয়তো সেখানে আগে 3 জন কর্মচারী মারা গেছে এবং সে নিজেকে দোষী মনে করে। আওয়ের সাথে থাকা 2 সঙ্গী তখন আওকে বলে, এখন আর আফসোস করার সময় না এবং নিজেকে দোষী মানার সময় না, এখন আমাদের উচিত সেই কাইজুর সাথে মোকাবিলা করা। তখন আমরা দেখি তারা এমার্জেন্সি স্মোক মেশিন দিয়ে সেখানে ধোঁয়া সৃষ্টি করে এবং সেখানে সম্পূর্ণ জায়গা ধোঁয়ায় ভরে যায়। তখন কর্মরত লোকগুলো সেখান থেকে পালানোর সুযোগ পায়। তখন আও সবাইকে বলে, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। তখন দেখি আওয়ের কথায় সব কর্মরত লোকগুলো সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং চিফ বলে, তোমরা যত দ্রুত পারো জলদি বের হও, না হলে কাইজু তোমাদেরকে মেরে ফেলবে। তখন লোকগুলো একটি নেটের সাহায্যে সবাই উপরে উঠতে থাকে। টেটসু ভাবে, যাই হোক, এই লোকগুলো তো সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার জন্য সুবিধা হবে। তখন আমরা দেখি এই কাইজুটি তার আচরণ চেঞ্জ করতেছে এবং সে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ তার অ্যাটাকের প্রস্তুতি দেখে টেটসু বুঝে যায় সে কাইজুটি কিছু করতে চাচ্ছে, মানে তাদের উপর হামলা করতে চাচ্ছে। এই পরিস্থিতিতে টেটসু সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এবং কাইজুও তাকে মারার জন্য একদম রেডি হয়ে যায়। তখন আমরা দেখি টাকিমুরা টেটসুকে ডেকে বলতেছে, যত দ্রুত সম্ভব সেখান থেকে ভাগো, না হলে তোমাকে কাইজু মেরে ফেলবে। তাকিমুরার কথা শুনে টেটসু অতীতের কথা মনে করে যে সে আগে কখনো এভাবে তার জন্য কেউ পরোয়া করতে দেখেনি। আমরা দেখি টেটসু তার ডিসিশন চেঞ্জ করে। সে কাইজুটার মনোযোগ নষ্ট করার জন্য কাইজুটাকে নিয়ে সে অন্য দিকে চলে যায়, অর্থাৎ তার মনোযোগ নষ্ট করে। তাকিমুরা এই দৃশ্য দেখে রেগে যায় এবং বলে, আমাকে ছাড়ো, আমি টেটসুকে ছাড়া এখান থেকে যাব না, টেটসুকে আমি বাঁচাতে যাব। আমরা দেখি কাইজু টেটসুর দিকে আকৃষ্ট হয়ে তার দিকে যায় এবং তাকে একটি হামলা করে। টেটসু সেই হামলা থেকে কোনোভাবে বেঁচে যায়। আও এই দৃশ্য দেখে বলে, এই ছেলেটি কেন আমাদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতেছে। কাইজুটি আবার একটা হামলা করে, যার কারণে টেটসু সেখানেই পড়ে যায় এবং বরফের টুকরার নিচে পড়ে যায় আর সে সেখানে আটকে যায়। তখন আও তাকে বাঁচাতে চলে যায়, কিন্তু বরফের টুকরা সামনে থাকার কারণে আও তাকে বাঁচাতে পারে না। তখন আমরা দেখি কাইজুটি টেটসুকে ধরে নিয়েছে এবং তাকে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই টেটসুর গালে থাকা এক ধরনের ইলেকট্রনিক বা ডিজিটাল ব্যান্ডেজ ছিল, সেখানে সিগন্যাল আসে। সেই সিগন্যাল আসার সময় আমরা দেখি উপর থেকে ইউকিও চলে আসে। ইউকিও এসে কাইজুটার হাতে আঘাত করে, যার কারণে সেখানে টেটসু বেঁচে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, অর্থাৎ কিছু সময় আগে চলে যাই, যেখানে আমরা দেখি টেটসু যে ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে আসে সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায় এবং টেটসুর লোকেশন সেটা অটোমেটিক্যালি ট্র্যাক করে নেয় এবং সেই ক্যাপসুলটি অর্থাৎ ইউকিও সেখানে টেটসুর লোকেশন দেখে চলে আসে এবং সেখানে কাইজুর হাত থেকে টেটসুকে বাঁচিয়ে নেয়। এই দৃশ্য দেখে টেটসু এবং আও অবাক হয়ে যায়, এখানে আসলে হচ্ছেটা কি? তখন আমরা দেখি ইউকিও বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি চলে এসেছি। টেটসু ইউকিওকে দেখে একদম স্থির হয়ে যায় এবং অবাক হয়ে যায় এবং বলে, এটা কিভাবে সম্ভব? ইউকি তো নিজেকে স্যাক্রিফাইস করে মারা গিয়েছিল। সেই কাইজুটা আবার উঠে দাঁড়ায় এবং সেখানে ইউকিওর উপর হামলা করে। ইউকিও কোনোভাবে সেটাকে ডজ করে উল্টা এই কাইজুটার উপরেই অ্যাটাক করে, যার কারণে কাইজুটা সেখানে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ইউকিও বলে, তুমি তো সাধারণ একটা কাইজু, তুমি আমাকে দুর্বল মনে করো না, আমি এর থেকে আরো অনেক কাইজুকেই মেরে এসেছি। তখন ইউকিও টেটসুকে বলে, যখন তুমি পৃথিবীতে আসতেছিলে তখন আমি আমার সব মেমোরি এবং ডাটা এই ক্যাপসুলের মধ্যে ট্রান্সফার করতেছিলাম, তো ট্রান্সফার দেরি হওয়ার কারণে একটু সময় লেগে গিয়েছে। টেটসু ইউকিওর কথা শুনে কাঁদতে থাকে, কারণ সে বিশ্বাসও করতে পারে না যে ইউকিও বেঁচে আছে, অর্থাৎ ফিরে এসেছে। উপরে থাকা বাকি যারা ছিল তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে। তখন দেখি কাইজুটা আবার উঠে দাঁড়ায় এবং তার আচরণ আরও চেঞ্জ হয়ে যায়। কাইজুটা আবারও হামলার জন্য তার পজিশন চেঞ্জ করে, অর্থাৎ তার অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন ইউকিও বলে, শোন কাইজু, যদিও আমার কাছে তেমন কোনো অ্যাটাকের সিস্টেম নাই, কিন্তু তারপরেও তুই আমাকে হারাতে পারবি না। তখন টেটসু বলে, সত্যি তোমার কাছে কোনো হাতিয়ার নেই? তখন ইউকিও বলে, হ্যাঁ, আমার এটা একটা ক্যাপসুল, শুধুমাত্র আমি আমার মেমোরিগুলো সেখানে ট্রান্সফার করেছি। তখন সেখানে উপরে থাকা সেই লোকগুলো বলে, আমাদের সাহায্য করা উচিত, সাহায্যের জন্য যাওয়া উচিত। তখন আও বলে, না, তোমরা সেখানে থাকো,
সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন আমরা দেখি কাইজুটা ইউকিও এবং টেটসুর উপর হামলা করে। টেটসু এবং ইউকিও কোনোভাবে সেখানে ডজ করে এই হামলা থেকে বেঁচে যায়। তখন ইউকিও বলে, কাইজুটা মনে হয় জীবনে কিছুই খায়নি, যেভাবে হামলা করতেছে। তখন দেখি কাইজু আবার হামলা করতে আসতেছে, হামলা করতে রেডি হয়ে যায়। টেটসু বলে, চলে আয় কাইজু, তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। তখন আমরা দেখি উপরে থাকা চিফ বলে, আমরা অলরেডি এরকম পরিস্থিতির মোকাবিলা করেছি, তাদের কিচ্ছু হবে না। কাইজু যখন অ্যাটাক করে তখন ইউকিও তার লেজার শটটার মাধ্যমে কাইজুকে এক অ্যাটাকেই সেখানে দুটুকরো করে কেটে ফেলে এবং কাইজুটাকে সেখানেই মেরে দেয়। এই দুর্দান্ত অ্যাটাক আর মুভ দেখে তাকিমুরা এবং বাকি সবাই একদম অবাক হয়ে যায় আর কাইজুটা সেখানেই মারা যায়। তো কাইজু মারা যাওয়ার কারণে সবাই সেখানে খুশিতে আনন্দিত হয়ে যায় এবং চিয়ার করতে থাকে। তখন আও বলে, এত সুন্দর একটা মুভ, তার মানে ও আগেই বুঝে গিয়েছিল কাইজুর অ্যাটাক। তখন এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিবেন। আর আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রেখে গেলাম যে আগামী কোন অ্যানিমে আপনাদের জন্য এক্সপ্লেইন করব, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।